অর্কিড গাছ করতে যাচ্ছেন, ভাবছেন যে কি করব, অর্কিড শুরু করব না করব না, কিংবা কিভাবে কি গাছ কিনলে ভালো হয়, কি দিয়ে শুরু করলে ভালো হয়। তো এই সমস্ত নানান তথ্য নিয়ে আমার আজকের ভিডিও। আমি সন্দীপ, আর আপনারা দেখছেন আমাকে সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। চিন্তা করবেন না, অর্কিড আপনারা গ্রো করতে শুরু করুন। যতই নতুন হন না কেন, আমি যেভাবে বলে দিচ্ছি সেটা আপনাদের কাছে খুব ইজি হবে। এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে সব কটা তথ্যই আপনাদের কাছে সঠিকভাবে বোধগম্য হয় এবং আপনারা যাতে সঠিকভাবে অর্কিড আবার গ্রো করতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো সমস্ত জায়গায় আপনারা দেখবেন যে আপনারা অর্কিড গাছ কিনেছেন, কি করবেন। তো সেরকম আমার ভিডিও রয়েছে যে অর্কিড গাছ নতুন কিনেছেন কি করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবসময় কি করবেন সেটার উপর দিয়ে কিন্তু ডিপেন্ড করে না, করে হচ্ছে কি কি করবেন না। তো আজকের ভিডিওয়ে আমি সেই সমস্ত জিনিসগুলোই বলবো যেগুলোতে কি কি করবেন না সেটা থাকবে, সেই পয়েন্টসগুলো থাকবে। তো একের পর এক আমি শুরু করি। সেটা হচ্ছে যে আপনারা প্রথমেই যখন গাছ কিনবেন সেটা হচ্ছে কোনো উল্টোপাল্টা গাছ না, মানে আপনি প্রথম শুরু করছেন হাইব্রিড ডেনড্রোবিয়াম ম্যাচিওর গাছ দিয়ে শুরু করুন। মানে হাইব্রিড ডেনড্রোবিয়াম একটা খুব ভালো হিট টলারেট, এবং এই গাছের আপনি বেশি কম জল হোক তাতেও কোনো সমস্যা হয় না। তো এবং আরেকটা যেটা ব্যাপার হয় যে অনেকে প্রথমেই শুরুতেই খুব ভালো ফুল দেখতে, যেমন স্পিসিস গাছের বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন রকম হয় দেখতে। তো সেই কারণে আপনারা অনেকে স্পিসিস গাছের প্রতি প্রথমেই অ্যাট্রাক্ট হয়ে যান। তো আমি বলবো যে স্পিসিস গাছ প্রথমেই আপনারা সিলেক্ট করবেন না, আগে একটু হাতটা পাকিয়ে নিন। তাই হাইব্রিড ডেনড্রোবিয়াম দিয়ে আপনি শুরু করুন এবং ম্যাচিওর গাছ দিয়ে শুরু করুন। তো যেটা প্রথম নাম্বার ওয়ান, সেটা আপনারা করবেন না যে মানে শুরুতেই ছোট গাছ বা সিডলিং গাছ, যেহেতু কম টাকায় পাওয়া যায়, তো সেই রকম সিডলিং গাছ কিনবেন না। যদি কিনতেই হয় তাহলে তিনটে গাছের মানে সিডলিং গাছের দাম, একটা ম্যাচিওর গাছ, আপনি একটা ম্যাচিওর গাছই করুন। আগে দেখুন যে গাছটা আপনি করতে পারছেন কি না, এবং আপনার ইন্টারেস্টটাও যাতে না হারায়। সিডলিং গাছ কিনবেন, 2 মাস পর মারা যাবে, ফলে আপনি বলবেন যে আমার গাছ হচ্ছে না আমার হাতে। তাই সেই রকম রিস্ক নেবার প্রয়োজন নেই, আপনি প্রথমে ম্যাচিওর গাছ দিয়ে শুরু করুন। এটা গেল 1 নম্বর পয়েন্ট। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মিডিয়া। তো মিডিয়া কীরকম আসে দেখবেন যে কোকোনাট হাস্কে করে 3টে কি 2টো ডাল আপনার গাছেতে চলে আসে। তো যখন আপনার প্রথম গাছ কিনে দেখবেন যে 3টে ডাল একটা ছোট্ট এরকম কোকোনাট সেল বা কোকোনাট হাস্কের মধ্যে ছোট পটের মধ্যে চলে আসে। তো ভুলেও আপনারা যখন পটিং করবেন, ভুলেও কিন্তু এই যে কোকোনাট হাস্কটা এটা দিয়ে পটিং, এই যে কোকোনাট হাস্ক বা ছোবড়া, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডিকম্পোজড হয়ে যায়, এবং এটা থেকে কিন্তু বর্ষাকালে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাহলে আপনারা আগে ওই ছোবড়াটাতে জল দিয়ে ভালো করে রুটটাকে ছাড়িয়ে নেবেন, তারপর কিন্তু আপনারা নতুনভাবে মিডিয়াতে লাগাবেন। আছি 3 নম্বর পয়েন্ট। তো আপনারা দেখবেন যে বিদেশের বিভিন্ন ভিডিওগুলো দেখবেন যে পটিং করা হচ্ছে মস দিয়ে। তো আপনারা খুঁজে খুঁজে মস জোগাড় করবেন, অনলাইন থেকে অর্ডার দিয়ে কিংবা কোনো জায়গা থেকে পেয়ে আপনারা মস দিয়ে ডেনড্রোবিয়ামের যে সিডলিং সেটাকে মস দিয়ে পটিং করতে চাইবেন, কিন্তু একদম করবেন না। ডেনড্রোবিয়ামের আমাদের যা ক্লাইমেট, ডেনড্রোবিয়ামের সিডলিংয়ের জন্য বা ডেনড্রোবিয়াম ম্যাচিওর গাছের জন্য মসের প্রয়োজন হয় না। তো মস দিয়ে পটিং করব না। তাহলে নাম্বার 3-এ কী করব, মস দিয়ে পটিং করব না। করলে কি দিয়ে করব, ঝামা দিয়ে কিংবা চারকোল দিয়ে কিংবা ইট কিংবা ক্লে বল, এই 4টে মিডিয়া রয়েছে, এগুলোকে মিক্স করে আপনি পটিং মিডিয়াম তৈরি করতে পারেন। তো 4 নাম্বার পয়েন্ট, সেটা হলো যে প্লাস্টিকের পটে কিন্তু আমরা পটিং করব না। কারণ ডেনড্রোবিয়ামের যে গাছ, সে গাছটা কি পছন্দ করে, রুটটা একবার খুব ভালো করে ভিজে যাওয়া, তারপরে আবার ভালো করে শুকিয়ে যাওয়া। তো আমাদের যা ক্লাইমেট, তাতে প্লাস্টিকের পটে করলে তাহলে কিন্তু পট সবসময়, মিডিয়া সবসময় ভিজে থাকে,
তো সেটা কিন্তু ডেনড্রোবিয়ামের জন্য খুব একটা ভালো না, খারাপ বটে। তো আমরা কি চেষ্টা করব যে ডেনড্রোবিয়ামকে একটা এমন মিডিয়া দিতে যাতে আপনি যখন জল দেবেন তখন গাছ যেন খুব ভালো করে জল পেয়ে যায়, এবং গাছে যখন জল দেবেন না মানে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর মিডিয়া কিন্তু খুব ভালো করে আবার শুকিয়ে যায়। এই যে একবার মিডিয়াটা ভিজে যাওয়া এবং আবার ক্রমে ক্রমে শুকিয়ে যাওয়া, এই যে তারতম্যটা, এটা কিন্তু ডেনড্রোবিয়ামের রুট খুব পছন্দ করে। তো আপনারা চেষ্টা করবেন যে প্লাস্টিকের পট না দিয়ে মাটির পট, যেগুলো স্লট কাটা থাকে, যেগুলো অর্কিডের জন্যই বানানো হয়, অনেকগুলো হোল থাকে বা ফুটো থাকে, সেরকম যাতে জল ঝরে পড়ে যায় তাড়াতাড়ি সেরকম পট ব্যবহার করুন, প্লাস্টিকের পট নয়। এরপরে আসছে 5 নম্বরে পটের সাইজ। পটের সাইজ কেমন হবে? যেরকম গাছ সেরকম সাইজ। যদি আপনি একটা ডেনড্রোবিয়াম ম্যাচিওর গাছ কিনে ধরে নিলাম, তো ম্যাচিওর গাছের ক্ষেত্রে কিন্তু আপনি একটা 5 ইঞ্চি পট কিন্তু আপনি নিতে পারেন। গাছটা যখন আরও বেশি ডালপালা হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার ওখান থেকে নতুন একটা বড় পটে দিতে পারেন। তো টব নেবেন এমন যেটা ডেনড্রোবিয়াম রুটের ক্ষেত্রে, ডেনড্রোবিয়াম রুট কিন্তু একসঙ্গে বেশ মানে অনেক একসঙ্গে গ্যাদার্ড হয়ে থাকতে ভালোবাসে আর কি, মানে পাশাপাশি গায়ে গায়ে লেগে থাকবে রুটগুলো, সেরকম থাকতে ভালোবাসে। তো ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে কিন্তু খুব বড় পট না, মাটির পট নিন, অর্কিডের টব নিন, কিন্তু সেটা যেন মোটামুটি 5 ইঞ্চের মতো হয় সেরকম একটা ম্যাচিওর গাছেতে আপনি টব ব্যবহার করুন। তো এবার আসি নাম্বার 6। তো এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে জল দেওয়া। তো গাছেতে আমরা দেখি যে বিদেশি যে সমস্ত ভিডিওগুলো আমরা প্রথমে আমিও দেখেছি, প্রথমে অনেক দেখেছি যে স্প্রে করে, মানে ছোট একটা হ্যান্ড স্প্রেয়ার নিয়ে স্প্রে করে গাছের পাতা ভেজাচ্ছে, গাছের গোড়া জল দিচ্ছে। তো এই রকম জল দিলে কিন্তু আমাদের ক্লাইমেটে হবে না। ওগুলো কিন্তু যারা মানে ওদের কুল ক্লাইমেট, ওদের একবার যদি জল দেওয়া হয় 3 দিন 4 দিন পরে ওরা জল দেয়, মানে ওরা প্লাস্টিকের পটেও করে, মশও দেয়, কিন্তু ওরা 3 দিন 4 দিন মানে 1 সপ্তাহ পরেও জল দেয়। লেখাগুলো দেখবেন, আর্টিকেলসগুলো যে দেখবেন যে ওদের জল দেওয়ার টাইম ডিউরেশনগুলো কিন্তু দেখবেন 3 দিন 4 দিন 6 দিন এরকম থাকে। তো আমাদের ক্লাইমেটের জন্য কিন্তু সেটা নয়। আমাদের ক্লাইমেটের জন্য কিন্তু আমাকে জল দিতে হবে রোজ। তো সেই রকমভাবে কিন্তু আমাকে জল দিতে হবে। আমরা কিন্তু পাইপে করে জল গাছটাকে ভালো করে ভিজিয়ে, মিডিয়াটাকে ভিজিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে জল দেব, ওই অল্প করে স্প্রে দিয়ে কিন্তু ভিজিয়ে জল দেব না। নাম্বার 7 যেটা করবেন না সেটা হচ্ছে যে আপনি গাছ নিয়ে এলেন, নিয়ে এসে গাছটাকে কিন্তু ঘরের মধ্যে রাখবেন না। কেন? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেক গাছের জন্য বেঁচে থাকার জন্য কিন্তু লাগে সানলাইট। যেমন আমরা খাবার দাবার খেয়ে বেঁচে থাকি, জল খাবার এই সমস্ত খেয়ে বেঁচে থাকি, গাছের কিন্তু সানলাইট দরকার হয়। তাই তার প্রয়োজন মতো সানলাইট যদি না পায় বা সূর্যের যে রোদ সেটুকু যদি, একে তো গাছের ইনডাইরেক্ট সানলাইট লাগে, ডাইরেক্ট না। তো সেক্ষেত্রে যখন আমি সানলাইট গাছ যেমন এমন জায়গায় রাখতে হবে যাতে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সানলাইট পায়, তাহলে গাছও বাড়বে, রোগও হবে না, আর কিন্তু ফুলও হবে। তাহলে আমরা কি করব, ঘরের মধ্যে কিন্তু গাছটা রাখবো না, বা যদি আমি রাখি এমন জায়গায় বারান্দায় রাখবো যেখানে কিন্তু সারাদিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা অন্তত মিনিমাম রোদ পায়। করবেন না সেটা হচ্ছে যে গাছে ধরুন বার্ড এসে গেছে, গাছটা আপনি পরিচর্যা করলেন 1 বছর কি 1.5 বছর কি 2 বছর, তারপর দেখলেন যে গাছে বার্ড এসে গেছে। এবারে মনে হলো যে আপনি গাছটাকে ঘরের মধ্যে রাখবেন যাতে ফুল হয়, আপনি সকাল সন্ধ্যে দেখতে পাবেন। তো গাছে বার্ড এসছে আর ঠিক সেই সময় আপনি কি করলেন যে যেখানে ছিল গাছটা সেখান থেকে নিয়ে এসে আপনি ঘরের টেবিলে রাখলেন। এটা কিন্তু একদম করবেন না ভুলেও। তার কারণ গাছ ফুল দিচ্ছে যে সানলাইটে, মানে বার্ড এসে যে সানলাইটে, ওরা কিন্তু পছন্দ করে ফুল হওয়া পর্যন্ত কিন্তু সেম সানলাইটটা যাতে পায়, বা সূর্যের যে রোদটা যতটুকু ওর কাছে আসছে সেম সানলাইটটা যাতে পায়। ফলে কি হয়, যখনই আপনি বাইরে থেকে ঘরের মধ্যে নিয়ে চলে আসবেন আপনার টেবিলে, তখন কিন্তু হবে ওরা কিন্তু একটা শক পায় যে আমি যে আলোটা পাচ্ছিলাম সে আলোটা আর পাচ্ছি না। ফলে কী হয়, বার্ড ড্রপ করে যায় বা বার্ডগুলো ঝরে পড়ে যায়। তো সেক্ষেত্রে কি করবেন, যে গাছ মানে ফুল যখন হবে বা বার্ড যখন আসে, যখন বার্ডটা আসবে প্রথম, তখনই কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবেন না, গাছটাকে রাখুন বাইরেই। যখন পুরোপুরি ফুল ফুটে যাবে, যদি মনে হয় যে ম্যাক্সিমাম 3-4 দিনের জন্য আপনি আপনার টেবিলে গিয়ে রাখুন, তাতে আপনার টেবিলটা শোভা বাড়াবে, বা কেউ আপনার বাড়িতে অতিথি এলো তারা দেখে আনন্দ পাবে, বা আপনিও আনন্দ
আশা করি 9 নাম্বার এটা। তো আশা করি আপনারা জানেনই, তবুও আমি একবার জানিয়ে দিচ্ছি, যেহেতু আমি বিগিনার্সদের জন্য এটা করছি ভিডিওটা। তো অর্কিড গাছকে ডাইরেক্ট সানলাইট কিন্তু দেবেন না, বা অর্কিড গাছে সারাদিন ডাইরেক্ট সানলাইট যেমন অন্যান্য গাছে হয় যে আমরা রোদের মধ্যে ফেলে রেখে দিয়েছি, তো অর্কিডে কিন্তু ডাইরেক্ট সানলাইট নিতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যাবে, পাতা জ্বলে যাবে। তো অর্কিডে যেটা করবেন যে ডাইরেক্ট সানলাইটে নয়, পার্শিয়াল সানলাইট আসছে, ইনডাইরেক্ট সানলাইট ফিল্টার হয়ে আসছে সানলাইট, সেরকম জায়গায় রাখবেন, কিংবা শেড নেট ব্যবহার করবেন। সেটা আপনি মাটির কাছাকাছি করছেন কিংবা ছাদের উপরে করছেন, সেই কথা ভেবে কিন্তু আপনি শেড নেটের কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই সমস্ত রকমের ভিডিওগুলো কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ফার্টিলাইজার কেমন, জল কেমন, বার্ড এসে গেলে কী করতে হবে, নতুন গাছ কিনেছেন কী করতে হবে, সমস্ত রকমের ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন। আর পটিং এই সমস্ত ভিডিও রয়েছে, ওগুলো কিন্তু আপনারা ওখান থেকে দেখেন। শেষে নাম্বার 10, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন না সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মাত্রার ফার্টিলাইজার বা বিভিন্ন ধরনের রেশিওর ফার্টিলাইজারে কিন্তু আপনারা, মানে আমি ব্যবহার করেছি, তো মানে ব্যবহার করার ফলেই আমি জেনেছি যে এগুলো করা যায় না বা করলে গাছের ক্ষতি হয়। তো বিভিন্ন রেশিওর যে ফার্টিলাইজার পাওয়া যায়, এনপিকে পাওয়া যায়, সেগুলোকে কিন্তু আপনারা এক্সপেরিমেন্ট করতে যাবেন না। আমি সেটা আগে থেকেই বলে রাখছি যে এই সমস্ত ফার্টিলাইজার যদি আপনি এক্সপেরিমেন্ট করতে যান, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার গাছের তো ক্ষতি হবে, গাছ উল্টে শক পেয়ে যাবে, আরও কিন্তু খারাপ হবে। আর যেটা করবেন সেটা হচ্ছে যে ফার্টিলাইজার যদি কিনতেই হয়, তাহলে জানবেন যে অর্কিডের জন্য খুব কম পরিমাণে ফার্টিলাইজার প্রয়োজন হয়, সেটাও কিন্তু গ্রোথ পিরিয়ডে, গাছ যখন বাড়ছে সেই সময় কিন্তু গাছের খাবারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ফার্টিলাইজারের ভিডিও আমার দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। তবুও লাস্ট একবার বলে দিচ্ছি যে ফার্টিলাইজার যদি দিতে হয়, তাহলে 1 লিটারে 1 গ্রাম ফার্টিলাইজার কিন্তু 20-20-20, মানে এনপিকে 20-20-20 থাকবে, সেরকম ফার্টিলাইজার ব্যবহার করুন। ফার্টিলাইজার মানে এক্সপেরিমেন্ট করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি। তো ফার্টিলাইজার বেশি দেওয়াই মানে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে, ফার্টিলাইজার বেশি দেওয়াই মানে গাছটা খুব ভালো হবে, ফুল দেবে, এরকমটা কিন্তু না। ফার্টিলাইজার বরং উল্টো কিন্তু অ্যাডভার্স এফেক্ট হয় ফার্টিলাইজারের জন্য। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে বলার যে ফার্টিলাইজার মানে যথেচ্ছ ব্যবহার করবেন না, একটা নির্দিষ্টভাবে ব্যবহার করুন, নির্দিষ্ট নিয়ম মেনে। তো এটাই হচ্ছে আসল কথা। তো এই ছিল কোন কোন কাজ আপনি করবেন না, এই 10টা কাজ আপনি করবেন না যখন আপনি নতুন গাছ করছেন। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেজ করে জানান ইউটিউবেই, আমি কিন্তু তার উত্তর দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে এই রকম ধরনের তথ্যপূর্ণ ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় এবং আপনি সেটা দেখে কিছু অন্তত শিখতে পারেন। সেটাই আমার প্রচেষ্টা। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।